আসসালামু আলাইকুম। আলামিন ফাউন্ডেশনের ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীকে আলামিন ফাউন্ডেশনের অনলাইনে ক্লাসে সুস্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে বাড়িতে নিরাপদে ও সুস্থ আছো। যাই হোক, আজকে তোমাদের আমি বাংলা বইয়ের অর্থাৎ বাংলা বিষয়ের একটি গল্প নিয়ে আলোচনা করব। তো তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত যে বাংলা বইটি আছে, সেই বাংলা বইয়ের একটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য গল্প হলো সেনাপতি শঙ্কর। এই সেনাপতি শঙ্করের লেখক হলেন শ্যামল গঙ্গোপাধ্যায়। প্রথমত আমরা এই শ্যামল গঙ্গোপাধ্যায় এর পরিচিতি অর্থাৎ সেনাপতি শঙ্করের লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের পরিচিতি সম্পর্কে দু চার কথা জানব। তারপরে জানব যে সেনাপতি শঙ্করের এই গল্পটির উৎস কোথা থেকে এবং এই সেনাপতি শঙ্করের নামকরণের সার্থকতা কী। তারপরেই জানব সেনাপতি শঙ্করের বিষয়বস্তু কী, অর্থাৎ গল্পটির মূল বিষয়বস্তু কী। তো এই শ্যামল গঙ্গোপাধ্যায় ইনি ছিলেন একজন জনপ্রিয় লেখক। তিনি মূলত কথা সাহিত্যিক অর্থাৎ গল্প ও উপন্যাসের লেখক। 1933 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের খুলনা জেলায় শ্যামল গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি সাংবাদিকতার কাজ নিয়ে কর্মজীবনে প্রবেশ করলেও সারা জীবন তিনি লেখার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তার বিখ্যাত একটি উপন্যাস হল শাহজাদা দারাসুকো। এই উপন্যাসের জন্য 1993 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। তার বিখ্যাত কয়েকটি গ্রন্থ হল ঈশ্বরীতলার রূপকথা, ভাস্কো দা গামার ভাইপো, ক্লাস 7-এর মিস্টার ব্লেক, কবিরের বিষয় আশয়, মনে কি পড়ে, বেঁচে থাকার স্বাদ, সেনাপতি শঙ্কর প্রভৃতি। আলোচ্য পাঠ্য গল্পটি অর্থাৎ সেনাপতি শঙ্কর গল্পটি তার সেনাপতি শঙ্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মহান এই সাহিত্যিক সেনাপতি শঙ্কর 2001 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন, অর্থাৎ ইহ জগৎ ছেড়ে চলে যান। এই গেল লেখক পরিচিতি। এবার আসবো গল্পটির উৎস, অর্থাৎ সেনাপতি শঙ্কর গল্পটি নেওয়া হয়েছে কোথা থেকে। তো এই সেনাপতি শঙ্কর গল্পটি নেওয়া হয়েছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত গ্রন্থ সেনাপতি শঙ্কর থেকে, অর্থাৎ সেনাপতি শঙ্কর নামক গ্রন্থ থেকে এই সেনাপতি শঙ্কর গল্পটি নেওয়া হয়েছে। নেক্সট আসবো এই সেনাপতি শঙ্কর গল্পটির নামকরণ কিভাবে হয়েছে। তো আলোচ্য গল্পে শঙ্কর নামে একটি পঞ্চম শ্রেণীর বালকের প্রকৃতিপ্রেম ও কল্পনা প্রবণতার বিবরণ লিপিবদ্ধ করা আছে। সেনাপতি হল শঙ্করের পদবী।
এখানে যে এই সেনাপতি কথাটি আমরা ব্যবহার করছি, এই সেনাপতি হলো শঙ্করের একটি পদবী। শঙ্করের পুরো নাম হলো শঙ্কর সেনাপতি। তার বাবার নাম অভিমন্যু সেনাপতি। সেক্ষেত্রে চরিত্রকেন্দ্রিক নামকরণ অনুসারে গল্পের নাম শঙ্কর সেনাপতি হওয়া উচিত ছিল চরিত্রকেন্দ্রিক নাম হিসাবে। কিন্তু লেখক গল্পের নাম রাখলেন সেনাপতি শঙ্কর, অর্থাৎ তিনি সেনাপতি শব্দটিকে এখানে নিছক পদবী হিসেবে নয়, অ্যাডভেঞ্চার প্রিয় কল্পনাপ্রবণ শিশু শঙ্করের বিশেষণ তথা উপাধি হিসাবে তিনি প্রয়োগ করেছেন। মধ্যযুগে বহু বীর রাজপুতদের নামের পূর্বে তাদের পদ অর্থাৎ সেনাপতি শব্দটি ব্যবহার করা হতো। এর মাধ্যমে তাদের বীরত্বব্যঞ্জক মূর্তি উজ্জ্বল হয়ে উঠত। শঙ্করও সমবয়সী ছেলেদের থেকে অন্যরকম কিছু কাজ করত। দুর্গম অঞ্চলে ঘুরে বেড়াতো। তবে এসবই তার কল্পনা প্রিয় শিশু চরিত্রটির এই বিশেষ অভিব্যক্তি ও মানসিকতাকে স্পষ্ট আকারে তুলে ধরতেই গল্পকার আলোচ্য গল্পের নাম রেখেছেন সেনাপতি শঙ্কর। গল্পের বিষয়বস্তুর নিরিখে যা যুক্তিযুক্ত ও সার্থক বলে মনে হয়। এই গেল সেনাপতি শঙ্করের অর্থাৎ এই গল্পটির নামকরণের সার্থকতা। এবার আসবো এই গল্পটির মূল বিষয়বস্তু কী, অর্থাৎ গল্পটির সংক্ষিপ্ত সার নিয়ে আলোচনা। দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের উপকূলবর্তী আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ জনাত্রিশ ছাত্রছাত্রী আছে। ক্লাসে পড়াচ্ছেন প্রকৃতিবিজ্ঞানের রাগী শিক্ষক বিভীষণ দাস, অর্থাৎ প্রকৃতিবিজ্ঞানের উনি শিক্ষক, তার নাম হচ্ছে বিভীষণ দাস। উনি যে বিষয়টি নিয়ে পড়াচ্ছিলেন সেই বিষয়টির নাম হচ্ছে এমু পাখি, অর্থাৎ এমু পাখি নিয়ে উনি ক্লাসে পড়াচ্ছিলেন। পাখিটি আন্দিজ পর্বতে বাস করে। পাখিটি বলতে এমু পাখিটি আন্দিজ পর্বতে বসবাস করে বা বাস করে। 3 বছরে মাত্র একবার বড় দুটি ডিম পাড়ে। 3 বছরে সময়ের মধ্যে একবার মাত্র ডিম পাড়ে এবং সেই ডিমের সংখ্যা হচ্ছে 2টি। এমু পাখি দৌড়বাজ পাখি নামে পরিচিত, কিন্তু উঠতে অক্ষম। অর্থাৎ এমু পাখি দৌড়বাজ পাখি হিসাবে পরিচিত, অর্থাৎ দ্রুত দৌড়াতে পারে, কিন্তু এমু পাখি উঠতে পারে না। স্কুল ঘরে টালির ছাউনি, অর্থাৎ স্কুলঘরটা ছাউনি হচ্ছে টালি দিয়ে, মাটির মেঝেটা মাটি দিয়ে তৈরি। আর সেই স্কুল ঘরের যে জানালা আছে সেই জানালায় কোনো শিকও নেই। আর স্কুলঘরটি ছাউনিকে দিয়ে টালি দিয়ে আর মেঝেটা হচ্ছে মাটি দিয়ে তৈরি। আর স্কুল ঘরের যে জানালাগুলি আছে সেই জানালাগুলি কোনো জানালাগুলিতেই শিক নেই, অর্থাৎ ফাঁকা জানালা। কাঠের বেঞ্চিতে বসে ছাত্রছাত্রীরা তাই অনায়াসে বা খুব সহজে বাইরে তাকাতে পারে। আর ছাত্রছাত্রীরা বসতো কাঠের বেঞ্চতে, সেই কাঠের বেঞ্চে বসে তারা খোলা জানালা দিয়ে বাইরের দিকে সমস্ত কিছু দেখতে পেত। এমু পাখির বিষয়ে আলোচনা শুরু হতেই ছাত্র শঙ্কর বাইরে তাকিয়ে রইল। শিক্ষক মহাশয় বিভীষণ দাস যখন এমু পাখি সম্পর্কে আলোচনা শুরু করলেন, তখন ছাত্র শঙ্কর সেই ফাঁকা জানালার
বাইরের দিকে ফাঁকা জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য অনুভব করছে এবং অন্যান্য অনেক কিছু কল্পনা করছে। এমু পাখি বিষয়ে আলোচনা শুরু হতেই ছাত্র শঙ্কর বাইরে তাকিয়ে থাকলো। খোলা উন্মুক্ত আকাশেই সে শঙ্খচিল দেখছে, অর্থাৎ শঙ্কর দেখছে যে খোলা আকাশে শঙ্খচিল উড়ে যাচ্ছে। স্বপ্নে সেও পাখির মতো শূন্যে ভাসে। তখন শঙ্কর স্বপ্নে ভরপুর হয়ে সে পাখির মতো শূন্যে ভাসতে থাকে। গোলপুকুরের গাব গাছ থেকে জলে লাফিয়ে সে হাত দিয়ে বাতাস কাটতে থাকে। সে যেন জলের মধ্যে পাখির মতো উড়ে চলে। তখন শঙ্কর কল্পনা শুরু করে দেয় এবং সেই কল্পনার মধ্যে দিয়েও বিভিন্ন স্বপ্ন দেখতে থাকে। পড়াতে পড়াতে শিক্ষক মহাশয় বিভীষণ দাসের চোখে শঙ্করের দিকে নজর গেল, অর্থাৎ বিভীষণ দাস শঙ্করের দিকে তাকালো। তিনি শঙ্করকে ডাকতেই শঙ্কর থতমতকে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। অর্থাৎ শঙ্কর শিক্ষক মহাশয়ের কথা শুনতে পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাড়াতাড়ি সে উঠে দাঁড়ালো। সে পড়া শুনছে কিনা পরীক্ষা করার জন্য স্যার অর্থাৎ শিক্ষক বিভীষণ দাস জানতে চাইলেন যে তিনি কি পড়াচ্ছেন, অর্থাৎ শিক্ষক মহাশয় কী পড়াচ্ছেন শঙ্করের কাছ থেকে জানতে চাইল। এমু পাখির কথা প্রথমে শঙ্কর শুনেছিল, অর্থাৎ শিক্ষক বিভীষণ দাস যখন এমু পাখি নিয়ে আলোচনা করছিলেন তখন শঙ্কর শুধু এমু পাখি কথাটি শুনতে পেয়েছিল, আর বাকি কথাগুলি সে মনোযোগ সহকারে শোনেনি। অর্থাৎ তার মন ছিল তখন বাইরে, খোলা জানালা থেকে বাইরের দিকে সে প্রকৃতির সৌন্দর্য এবং অনুভব করছিল এবং বিভিন্ন কল্পনায় ও স্বপ্নে ভরপুর ছিল। তো সেই এমু পাখি শব্দটি সে শোনায়। তখন শঙ্কর বলল যে স্যার আপনি এমু পাখি নিয়ে আলোচনা করছেন। শঙ্কর স্বপ্নে দেখা একটি বড় পাখির বিষয়ে অনায়াসে বলে দিল। যখন শঙ্কর বলল ঘোলপুকুরের সবেদা গাছে সে এমু পাখি দেখেছে, তখন ক্লাসের অন্যান্য ছেলেমেয়েরা সকলেই হেসে উঠল। এবার সে বুঝতে পারল যে তার ভুল হয়েছে। যখন অন্যান্য সহপাঠীরা অর্থাৎ শঙ্করের সহপাঠী বা বন্ধু বান্ধবীরা যখন ক্লাসের মধ্যে শঙ্করের কথা শুনে হাসলো, তখন শঙ্কর নিজে থেকে বুঝতে পারল যে আমি যে উত্তরটি দিয়েছি সেই উত্তরটি ভুল হয়েছে। বিরক্ত শিক্ষক মহাশয় অর্থাৎ বিভীষণ দাস তাকে জিজ্ঞাসা করলেন, শঙ্করকে জিজ্ঞাসা করলেন এমু পাখি সম্পর্কে সে যা বলল তা সে কোথায় পেয়েছে। শঙ্কর ভীত সন্তুষ্ট হয়ে জানালো সে সব স্বপ্নে দেখেছি, অর্থাৎ স্বপ্নের মাধ্যম দিয়ে সে এটা জানতে পেরেছি। এই সঙ্গে সে আরও জানায় যে তার স্বপ্নে এরকম বহু পাখি আছে। স্যার এবার কড়া ধমক দিলেন শঙ্করকে। শঙ্করের বাবাকে তার সঙ্গে দেখা করার কথা বললেন। শঙ্কর যখন ভুলভাল উত্তর দিল তখন শঙ্করকে শিক্ষক মহাশয় বকাবকি করলেন এবং তার বাবাকেও শিক্ষক মহাশয়ের সঙ্গে দেখা করতে বললেন। কিন্তু তার বাবার অসুখ, তিনি আসতে পারবেন না জানালে ক্লাসের অন্য এক ছাত্র সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে বলল শঙ্কর সারাদিন গাছে গাছে ঘোরে, গাব জাম নোনা ডাব খেয়ে বেড়ায়। এ কারণে ওর পেট গরম, তাই সে অদ্ভুত স্বপ্ন দেখে। ফলে আজকাল জেগে থেকে দেখা আর স্বপ্নে দেখা জিনিসকে সে গুলিয়ে ফেলেছে। শঙ্করের একজন বন্ধু, তার নাম হচ্ছে সমীরকান্ত, সে বলল স্যার ও তো বাড়িতে থাকে না, ও সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায়, এ গাছ ও গাছ চেয়ে উঠে বেড়ায়,
এবং জাম, নোনা, ডাব, বিভিন্ন ফল খেয়ে বেড়ায়। এই কারণে ওর পেট গরম, তাই সে অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে বা অদ্ভুত স্বপ্ন দেখে। ফলে আজকাল সে জেগে থেকে দেখার স্বপ্ন আর স্বপ্নে দেখা জিনিসকে সে গুলিয়ে ফেলছে, অর্থাৎ কোথায় কি বলতে হয় সে ঠিক ভাবে বলতে পারছে না। শঙ্করের কথা শুনে মাস্টারমশাই অবাক হলেন। শঙ্কর কথা শুনে ভাবতে লাগলো সে তার স্বপ্নের কথা আর কাউকে বলবে না। যখন এইভাবে শঙ্করকে সবাই হেয় প্রতিপন্ন করতে থাকলো, অর্থাৎ হেয় ভাবলো বা তুচ্ছ ভাবলো, তখন শঙ্কর ভেবে নিল যে আমি যে যা কিছু স্বপ্নের মাধ্যমে বা কল্পনায় যা কিছু আমি ভাবি এগুলো আর কাউকে বলবো না, আমি নিজেই নিজেই এগুলোই ভাবতে থাকব। কারণ সে ভাবলো যে স্বপ্নে দেখা বিষয়ের সঙ্গে বাস্তবের মিল নেই। তার স্বপ্নের বাতাস নীল রঙের, বাড়িঘর খয়েরি, কিন্তু এরপর স্যার যা বললেন তাতে শঙ্কর অবাক হয়। তিনি বলেন, পাখি দেখতে হলে খুব সাবধানে পা টিপে টিপে চলতে হয়। অর্থাৎ পাখি দেখতে হলে খুব সাবধানে যেতে হয় যাতে পাখি কোনো আওয়াজ না পায়, কারণ পাখি আওয়াজ পেলেই উড়ে চলে যাবে। সেই জন্য পাখি চিনতে গেলে খুব সাবধানে পা ফেলতে হয় এবং আস্তে আস্তে এগিয়ে যেতে হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার মতো বা জলপাই রঙের হলে ভালো হয়, আর জামা কাপড়ের রং হওয়া চাই শুকনো পাতার মতো বা জলপাই রঙের। পাখিরা বেগুনি রং দেখতে পায় না, পাখিরা সাধারণত বেগুনি রং দেখতে পায় না, তাই বেগুনি রঙের জামা পরিধান করে গেলে আরও ভালো, পাখি চেনা আরও সহজ হয়। তারপর শঙ্করকে জিজ্ঞেস করলেন সে কোন কোন পাখি দেখেছে। সে তখন জানালো, অর্থাৎ বলল, শঙ্কর বলল হাঁড়ি চাঁচা, ডৌখোল, পানকৌড়ি, তিতির ও মাছরাঙার কথা, এইসব পাখিগুলির নাম করায়। শিক্ষক মহাশয় তখন খুশি হলেন, বললেন পৃথিবী হলো সবচেয়ে বড় এবং উন্মুক্ত বই, অর্থাৎ পৃথিবী হচ্ছে সবথেকে খোলা এবং পৃথিবী হচ্ছে সবথেকে খোলা বই। তো আমরা বই পুস্তকের মধ্য দিয়েই আমরা শুধুমাত্র সেই বইয়ে কী থাকে সেই বিষয় সম্পর্কে জানতে পারি, কিন্তু যখন আমরা বাস্তব জগতে পৃথিবী বিচরণ করতে থাকি তখন আমরা বইয়ে যা থাকি তাছাড়া আরও অন্যান্য অনেক কিছু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি বা জানতে পারি। তাকে চোখ ভরে দেখাই হলো সবচেয়ে বড় পড়াশোনা। এই কথা শুনে গর্বে শঙ্করের বুক ভরে গেল। অর্থাৎ সমগ্র পৃথিবীটাকে এই খালি চোখে সব কিছুকে দেখাই বা সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করাটাই হচ্ছে কি সবথেকে বড় দেখা। এই কথাটি শঙ্কর যখন শিক্ষক মহাশয়ের কাছ থেকে শুনলেন তখন শঙ্করের বুক গর্বে ভরে উঠল। এই গেল তোমাদের এই সেনাপতি শঙ্কর গল্পের মূল বিষয়বস্তু। পরের ক্লাসে আচ্ছা, তাহলে এতক্ষণ আমি যে গল্পের বিষয়বস্তু আলোচনা করলাম, তো এই গল্পের বিষয়বস্তু থেকে একটা মর্মার্থ উঠে আসে, অর্থাৎ এই গল্পের বিষয়বস্তু থেকে মর্মকথা হিসেবে আমরা বলতে পারি, যেটাকে আমরা কথায় বলি যে যখন কোনো বিষয়বস্তু আমরা আলোচনা করি তার নীতিকথা কী, তো ঠিক তদ্রূপ সেই নীতিকথার মতো এই গল্পের বিষয়বস্তুর মর্মকথা হলো শিক্ষার বিষয় কেবলমাত্র পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অর্থাৎ আমরা যে শিক্ষা লাভ করি বা শিখি সেটা কেবলমাত্র শুধু পুঁথিগত শিক্ষা নয়, অর্থাৎ পাঠ্য বইয়ের মধ্যে শিক্ষায় কেবলমাত্র সীমাবদ্ধ থাকে না, আমাদের চারপাশে আছে শেখার হাজার হাজার বিষয়। প্রত্যক্ষ দেখার মাধ্যমে অনেক কিছু শেখা যায়, আর এই শেখা কেবলমাত্র তত্ত্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করে না, কল্পনা শক্তিরও বিস্তার ঘটায়। কল্পনার সঙ্গে বাস্তবের হুবহু মিল থাকে না ঠিকই, তবে তা কখনো সম্পূর্ণ পৃথক হয় না বা আলাদা হয় না। বাস্তবকে ভিত্তি করেই কল্পনা বিস্তৃত হয়, আর শিশু মনে কল্পনা শক্তির বিকাশ ঘটানো শিক্ষার হলো একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ অংশ বা অঙ্গ। শঙ্কর তেমনই কল্পনা সমৃদ্ধ এক শিশু চরিত্রের পরিচায়ক। এই গেল গল্পটির মর্মার্থ। আজকের মোটামুটি এই পর্যন্ত আমি সেনাপতি শঙ্কর গল্পটির লেখক পরিচিতি, গল্পটির উৎস, নামকরণ, গল্পের বিষয়বস্তু এবং মর্মার্থ আলোচনা করে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা এই যা কিছু আলোচনা করলাম
এ থেকে যে 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 প্রশ্ন উঠে আসতে পারে বা যে যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। খোদা হাফেজ।